গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বিষয় আছে একটা কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে জন কিটস ওয়াজ এন ইংলিশ রোমান্টিক পোয়েট, অর্থাৎ জন কিটস ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি। তার জন্ম হয়েছিল 1795 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত কতগুলো কবিতার মধ্যে আছে ওড টু এ নাইটেঙ্গেল, হাইপারিয়ান, ইসাবেলা, এন্ডিমিয়ান, ওড অন এ গ্রেসিয়ান আর্ন প্রভৃতি। তার ওড অন এ গ্রেসিয়ান আর্ন সেই কবিতাতে সেই কবিতাতে একটা সুন্দর লাইন আছে, একটা সুন্দর পংক্তি আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল, ইয়ে নো অন আর্থ অ্যান্ড অল ইয়ে নিড টু নো। আরেকটা তার বিখ্যাত কবিতা আছে, মানে কবিতার লাইন, সেটা হচ্ছে এন্ডিমিয়ান। তার কবিতা এন্ডিমিয়ান, তার একটা বিখ্যাত লাইন আছে, আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাহলে এটা হচ্ছে জন কিটস সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করলাম। এরপর তার কবিতা সম্পর্কে আমরা চলে যাই। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ, আমাদের এটা ক্লাস 12-এ আছে কবিতাটা। তাহলে এই কবিতাটি 1816 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। এটি একটি সনেট। তাহলে তোমরা আগেই জেনেছো সনেট দুই ধরনের। তাহলে এটি কী ধরনের সনেট? অর্থাৎ এটা হচ্ছে ইটালিয়ান বা পেট্রার্কান সনেট। এখানে অক্টেভ আছে প্রথম 8টি লাইন, এরপর শেষে সেস্টেট আছে শেষের 6টি লাইন। আচ্ছা, এই কবিতার যেটা ছন্দ বা যেটাকে আমরা বলি যেটা হচ্ছে রাইম স্কিম, তাহলে এই কবিতা যেটা হচ্ছে রাইম স্কিমটা হচ্ছে এবিবিএ এবিবিএ, সিডিই সিডিই। হ্যাঁ, তাহলে এটা আমরা যখন দেখব কবিতাটা তখন দেখব এই যে রাইম স্কিমটা হচ্ছে এবিবিএ এবিবিএ সিডিই সিডিই। এরপর আমরা যেটা জানবো যে এখানে যে এই যে অক্টেভ এবং সেস্টেট আছে প্রথম 8 লাইন পরে 6টি লাইন, তাহলে এখানে বোথ অক্টেভ অ্যান্ড সেস্টেট বিগিন উইথ দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েট্রি ডু নট প্যারিশ, PERISH, প্যারিশ মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া, অর ক্যান নেভার স্টপ। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অক্টেভ এবং সেস্টেটে অর্থাৎ যে প্রথমের 8টি লাইন এবং পরের 6টি লাইন, সেখানে একটি মেসেজ আছে, একটি বার্তা আছে। সেটা কি না, যে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে পোয়েট্রি অফ আর্থ বলতে বলা হয়েছে মিউজিক ইন নেচার, অর্থাৎ প্রকৃতির যে সঙ্গীত বা গান, সেটা ডু নট প্যারিশ, সেটা কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না, অর ক্যান নেভার স্টপ, অর্থাৎ এটা কখনো থেমে যায় না। অর্থাৎ এই যে প্রকৃতির যে সঙ্গীত, সেটা কিন্তু কি না, এটা চিরকাল চলতে থাকে। তাহলে এরপর আমরা জানবো যে এই কবিতাটি কিভাবে মানে কবি লিখেছেন কখন, বা এটা কোন ঘটনাকে কেন্দ্র করে এই কবিতা লেখা হয়েছে। এখানে একটা গল্প আছে। জন কিটসের একজন প্রিয় বন্ধু ছিল, তার নাম ছিল লে হান্ট, LEIGH, HUNT, হান্ট। তাহলে জন কিটসের বন্ধুর নাম ছিল লে হান্ট। একটা কম্পিটিশন হয়েছিল তাদের মধ্যে। তার বন্ধু বলল যে আমি একটা নির্দিষ্ট বিষয় বলছি, এটা নিয়ে আমরা দুজনে কবিতা লিখব করে। এই কম্পিটিশনের জন্যে সেই সময় জন কিটস এই দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা লিখেছিল। তাহলে এটা আমরা জানলাম। এরপর দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে এই যে টাইটেলটা আছে, এই দ্য পোয়েট্রি অফ আর্থ, এর অর্থ কি না, আমরা জানি পোয়েট্রি মানে কবিতা, তাই না? কিন্তু এখানে বাট হিয়ার ইট মিনস মিউজিক। কিন্তু এই কবিতাতে আমরা দেখবো কিন্তু এখানে পোয়েট্রি মানে কিন্তু কবিতা নয়, এখানে পোয়েট্রির অর্থ হচ্ছে মিউজিক, সঙ্গীত বা গান। এরপর আর্থ, তাহলে আর্থ মানে আমরা সবাই জানি আর্থ মানে হচ্ছে পৃথিবী, বাট হিয়ার ইট রেফার্স টু নেচার, কিন্তু এখানে আর্থ বলতে নেচার বা প্রকৃতিকে বলা হচ্ছে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর কবিতা না বলে আমরা কি বলবো, প্রকৃতির সঙ্গীত, দ্য মিউজিক ইন নেচার। তাহলে আজকে আমরা প্রথম 8টি লাইন পড়ব। দেখো, তাহলে এটা আমি শুরু করি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড when all the birds are faint with hot sun
and hide in cooling trees, a voice will run from haze to haze about the new moon mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. এটা হচ্ছে প্রথম 8টা লাইন। দেখো তাহলে এরপর আলোচনা করি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাহলে এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ মানে কি? দ্য মিউজিক ইন নেচার, অর্থাৎ প্রকৃতির সঙ্গীত। ইজ নেভার ডেড, ডেড মানে মারা যাওয়া, কিন্তু এখানে হচ্ছে সাইলেন্ট বা স্টপ, অর্থাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ এটা কখনো নিস্তব্ধ হবে না, এটা কখনো থামবে না। কোনটা? না দ্য কি না প্রকৃতির যে সঙ্গীত। তাহলে এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে প্রকৃতির সঙ্গীত ইজ নেভার, কখনোই কি হবে না? ডেড মানে সাইলেন্ট, কখনোই নিস্তব্ধ হবে না, কখনোই থেমে যাবে না। এরপরের লাইন দেখো এখানে হচ্ছে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। হোয়েন যখন অল দ্য বার্ডস, এখানে অল দ্য বার্ডস বলতে অল বার্ডস রেফার্স টু অল সিঙ্গিং বার্ডস। তাহলে এখানে সমস্ত পাখিদের বলতে এখানে কি বলা হয়েছে? সমস্ত গায়ক পাখিরা। তাহলে যখন সমস্ত গায়ক পাখিরা আর ফেন্ট মানে এখানে টায়ার্ড, ক্লান্ত হয়ে যাওয়া। তাহলে যখন সমস্ত গায়ক পাখিরা ক্লান্ত হয়ে যায়, কিসে ক্লান্ত হয়? উইথ দ্য হট সান। এখানে হট সানের অর্থ হচ্ছে ফায়ারি সানশাইন, প্রবল রোদ বা প্রবল তাপে। হ্যাঁ, প্রবল রোদ বা প্রখর তাপে কি হয়? যখন গায়ক পাখিরা তারা ক্লান্ত হয়ে যায়, তখন তারা কি করে? সেটা যে পরের লাইনে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। তখন তারা হাইড, এখানে হাইড মানে হচ্ছে টেক শেল্টার, আশ্রয় নেই। তখন তারা আশ্রয় নেই কোথায়? ইন কুলিং ট্রিজ। কুলিং ট্রিজ মানে হচ্ছে ইন এ কুল শেড অফার্ড বাই ট্রিজ, অর্থাৎ গাছের শীতল ছায়া। তাহলে যখন সেই গায়ক পাখিরা সেই প্রবল রোদে যখন তারা কি হয়ে যায়, তারা যখন ক্লান্ত হয়ে যায়, তখন তারা আশ্রয় নেই কোথায়? না গাছের শীতল ছায়াতে তারা আশ্রয় নেয়। এরপরে আছে এ ভয়েস উইল রান। তখন কি না এখানে পৃথিবীর বা এখানে প্রকৃতির সঙ্গীত থেমে যাওয়া উচিত ছিল। কেন না? যারা গায়ক পাখি তারা তাদের গান বন্ধ করে দিয়েছে, তারা ক্লান্ত হয়ে তারা গাছের শীতল ছায়াতে আশ্রয় নিয়েছে। তাহলে কিন্তু এখানে প্রকৃতির সঙ্গীত বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু বন্ধ হচ্ছে না। কেন না? এ ভয়েস উইল রান, তখন একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ ভয়েস একটা কণ্ঠস্বর। ফ্রম হেজ টু হেজ, হেজ মানে হচ্ছে বুশেস, ঝোপঝাড়। তাহলে ফ্রম হেজ টু হেজের অর্থ কি না? এক ঝোপ থেকে আরেক ঝোপে একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অ্যাবাউট দ্য নিউ মুন মিড। এখানে দেখো নিউ মুন মিড, তাহলে এখানে নিউ মুন মানে হচ্ছে নিউলি কাট বা ফ্রেশলি কাট, অর্থাৎ সদ্য কাটা হয়েছে। কি কাটা হয়েছে? না ঘাস। আর মিড মানে হচ্ছে মিডো, মাঠ। তাহলে এটা নিউ মুন মিড মানে কি না? যে মাঠের ঘাসগুলো সদ্য কাটা হয়েছে সেই মাঠটাকে এখানে বলা হয়েছে। তাহলে সদ্য কাটা হয়েছে এমন মাঠে বা সদ্য ঘাস কাটা মাঠে এক ঝোপ থেকে অন্য ঝোপে কি শোনা যাচ্ছে? একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। তাহলে সেটা কার কণ্ঠস্বর? সেটা হচ্ছে গ্রাসহপার মানে হচ্ছে ঘাস ফড়িং। এখানে তোমরা দেখবে যে এই যে আমাদের গ্রাসহপার, এই শব্দটা জিটা কিন্তু ক্যাপিটাল আছে, অর্থাৎ এখানে গ্রাসহপারকে পার্সনিফাই করা হয়েছে, তাকে কি না তার উপর ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম না? যখন সমস্ত গায়ক পাখিরা ক্লান্ত হয়ে, সেই প্রবল রোদে ক্লান্ত হয়ে তারা যখন গাছের শীতল ছায়াতে আশ্রয় নিল, তখন কিন্তু একটা কণ্ঠস্বর শোনা গেল। সেটা তাহলে কার কণ্ঠস্বর? এই গ্রাসহপার বা ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। তাহলে সেটি কোথায় শোনা যাচ্ছিল? না সদ্য ঘাস কাটা হয়েছে এমন মাঠের এক ঝোপ থেকে আরেক ঝোপে।
এই কণ্ঠস্বরটা শুনতে পাওয়া যাচ্ছিল। সেটা কার কণ্ঠস্বর? গ্রাসহপার বা ঘাসফড়িংয়ের। এরপর হি টেক্স দ্য লিড। লিড মানে হচ্ছে টেক্স দ্য চিপ পার্ট বা টেক্স দ্য চিপ রোল, অর্থাৎ মুখ্য ভূমিকা বা প্রধান ভূমিকা নেয়। তাহলে গায়ক পাখিরা নেই, তাহলে এখন কে নিচ্ছে চিপ রোল বা লিড বা টেক্স দ্য লিড, অর্থাৎ প্রধান ভূমিকা পালন করছে এই ঘাসফড়িংটি, এই গ্রাসহপারটি। ইন সামার লাক্সারি, এখানে সামার লাক্সারি মানে হচ্ছে গ্রীষ্মের বিলাসিতা, লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। তাহলে এই গ্রীষ্মকালের যে বিলাসিতা, সেই সময় কিন্তু এই ঘাসফড়িংটি সে প্রধান ভূমিকা নিচ্ছে। এরপরে লাইন, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এর অর্থ হচ্ছে হিজ জয় নেভার কামস টু এন এন্ড, অর্থাৎ তার আনন্দ কখনো শেষ হয় না। কার আনন্দ? সেই ঘাসফড়িংয়ের আনন্দ কখনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, টায়ার্ড আউট সে যখন ক্লান্ত হয়ে যায়, উইথ ফান, ফান মানে এখানে হচ্ছে ডিলাইট, আনন্দ। তাহলে সে আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, তখন সে কি করে? হি রেস্ট, সে বিশ্রাম নেয়। অ্যাট ইজ, ইজ মানে কমফোর্টেবলি, অর্থাৎ আরামদায়কভাবে সে বিশ্রাম নেয়। কোথায় বিশ্রাম নেয়? বিনিথ মানে হচ্ছে নিচে। কিসের নিচে? সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছা। প্লিজেন্ট মানে জানো মনোরম, আর উইড মানে আগাছা। তাহলে মনোরম আগাছার নিচে সে আরামদায়কভাবে আশ্রয় নেয়। কে? সেই ঘাসফড়িংটি। ব্যাস, আমাদের তাহলে এই 8টি লাইনের যে আলোচনা সেটা এখানেই শেষ।